নমস্কার। মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। বিগত বেশ কয়েক বছর ধরে একটা প্রসঙ্গ বারবার উঠে আসছে যে হোমিওপ্যাথি চিকিৎসা আদৌ কতটা কার্যকর। হোমিওপ্যাথির ইতিহাস সত্য না কল্পনা, ফ্যাক্ট অর ফিকশন। এই ব্যাপারটা নিয়ে এত গবেষণা, এত আলোচনা, এত পর্যালোচনা সারা বিশ্ব জুড়ে চলছে যে প্রসঙ্গটা আস্তে আস্তে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এবং নানা রকমের জটিলতার সৃষ্টি হচ্ছে। মানুষের মধ্যে একটা ভয়, ভীতি, একটা আতঙ্ক, যাই বলুন, একটা কৌতূহল সৃষ্টি হচ্ছে যে এই ব্যাপারটা কি সত্যি চিকিৎসা পদ্ধতি বলে অন্তর্ভুক্ত, মানে চিকিৎসা পদ্ধতির অন্তর্ভুক্ত, না এটাকে নিয়ে শুধুই একটা ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে, না সত্যি এর মধ্যে কোনো ব্যাপার স্যাপার নেই, এটা একটা অলিক চিকিৎসা পদ্ধতি। যাই হোক, বিশ্বজুড়ে বিতর্ক চলুক আর না চলুক, একটা কথা তো ঠিকই যে বেশ কিছু মানুষ, বিশেষত যাদের আয় কম, যে সমস্ত দেশের মানুষের, তারা তো হোমিওপ্যাথির উপর বিশ্বাস রাখেন এবং নিশ্চয়ই হোমিওপ্যাথি ওষুধ কাজ করে, তা না হলে তারা বিশ্বাস রাখেনি বা কেন? আর এত এত হোমিওপ্যাথি ডাক্তার তৈরি হচ্ছেই বা কেন? তারা তো চিকিৎসা করছেন, তাদের কাছে রোগীরা যাচ্ছেই বা কেন? তাহলে তো এই প্যাথিটা কবেই উঠে যেত, সেটা তো যাচ্ছে না। যে যতই বলুন, যতই এই প্যাথির উপর অনাস্থা প্রস্তাব আনুন না কেন, এই প্যাথিকে তো দূর করা যায়নি। কেউ বলতেও পারছে না যে এই প্যাথি একেবারে সম্পূর্ণভাবে অযৌক্তিক, অমূলক, অবৈজ্ঞানিক। প্ল্যাসিবো এফেক্ট বলছেন অনেকে, কিন্তু এটা প্ল্যাসিবো এফেক্ট না এর সত্যি সত্যি এর কোনো এফিকেসি আছে, সেটা নিয়ে কতটা বিতর্ক করা যায়। মানুষ নিশ্চয়ই উপকার পাচ্ছেন, তা নাহলে যাচ্ছেন কেন? যাই হোক, আমি আর এ ব্যাপারে কথা বাড়াচ্ছি না। আমি একদম মূল বিষয়ের ভেতরে যাই। দেখুন, বেশিরভাগ লোক, বিশেষত যারা অ্যালোপ্যাথি চিকিৎসক, তারা তো হোমিওপ্যাথিকে মানেনই না। তারা বলেন যে পুরোটাই কল্পনা, প্ল্যাসিবো ছাড়া কিছু নয়। দেখিনি এর শিকড় কোথায়, এটা কিভাবে ছড়ালো, আধুনিক বিজ্ঞান কতটা হোমিওপ্যাথি সম্পর্কে প্রচার করছে না অপপ্রচার করছে, হোমিওপ্যাথি সত্য না মিথ্যা। আসুন একটু ডিপে ঢোকা যাক। 18 শতকে জার্মানির একজন চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান আধুনিক চিকিৎসার প্রতি হতাশ হয়ে আর নতুন কিছু খুঁজতে চাইলেন। তার মনে হলো যে এই চিকিৎসার মধ্যে কিছু নেই। আর ওই সময়ের যে চিকিৎসা পদ্ধতি ছিল, যে ট্র্যাডিশনাল পদ্ধতি ছিল, সেটা ছিল একটু ভয়ঙ্কর ধরনের। নানা রকমের ওষুধ ছিল, তার কুপ্রভাব ছিল এবং কষ্টকর বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষকে রোগমুক্ত করা হতো। হানিম্যান খুব ভালোভাবে লক্ষ্য করলেন যে এই প্যাথি রোগীর কষ্ট কমাচ্ছে তো নাই, বরং আরো বাড়িয়ে দিচ্ছে। এই সময় তিনি হঠাৎ সিনকোনা বাগ, যেটার কুইনাইন তৈরি হতো, সেই গাছের ছাল নিজে খেয়ে দেখলেন।
তখন ওটা ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হতো, কুইনাইন। ওই গাছের ছাল তিনি নিজে খেলেন। অবাক করা বিষয়, সেটা যেই খেলেন অমনি দেখা গেল যে তার শরীরে ম্যালেরিয়ার উপসর্গ দেখা দিয়েছে। এরা তাকে চিন্তায় ফেলল। তিনি তখন ভাবলেন যে যে জিনিস সুস্থ মানুষের মধ্যে এক ধরনের উপসর্গ তৈরি করে, সেটাই সেই জিনিসই উপসর্গ সহ রোগকে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারে। এই জিনিসটাই তার মাথায় তখন ঘুরতে লাগলো, আর এটাই সৃষ্টি করলো হোমিওপ্যাথির ভিত্তি, লাইক কিওরস লাইক। হানিম্যানের হোমিওপ্যাথি শুরু হয়ে গেল, যাত্রা হোমিওপ্যাথির শুরু হলো। দুটো তত্ত্বের উপর নির্ভর করে এই যাত্রা শুরু হলো। একটা হচ্ছে লাইক কিওরস লাইক, মানে সম সদৃশ সম নিরাময়, আর মিনিমাম ডোজ, মানে খুব অল্প ডোজ দেওয়া হবে অথচ তার শক্তিশালী প্রভাব শরীরকে রোগমুক্ত করবে। তার মতে একেবারে ছোট মাত্রায় যদি ওষুধ ব্যবহার করা যায়, তাহলে শরীরের ভেতর যে শক্তি আছে, যে শরীরের যে নিজের শক্তি, আত্মশক্তি, সেটাকে কি করে উদ্দীপ্ত করে। এই জন্যে ওষুধগুলোকে, মানে হোমিওপ্যাথি ওষুধগুলোকে জল বা অ্যালকোহলে কি করা হয় না, একেবারে পাতলা করে দেওয়া হয়। এইটার পরে নাম হয় পোটেন্টাইজেশন। এমন পোটেন্সি এখন আছে যেখানে এক ফোঁটা মূল উপাদানও থাকে না। তবুও হোমিওপ্যাথরা বলেন শক্তি জিন থেকে যায়, মানে এর মধ্যে শক্তি আছে। এই বিশ্বাসটাই আধুনিক বিজ্ঞানের সঙ্গে হোমিওপ্যাথির মূল সংঘর্ষের জায়গা। হানিম্যানের মৃত্যুর পর হোমিওপ্যাথি সারা ইউরোপে ছড়িয়ে পড়ে এবং আমেরিকাতেও যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। 1839 সালের কাছাকাছি ভারতবর্ষে এটা আসে। ব্রিটিশ ডাক্তারদের হাত ধরে হোমিওপ্যাথি চলে আসে কলকাতা, মাদ্রাজ, বোম্বের মতো বড় বড় শহরে। তখনকার দিনে যারা মহান মানুষ ছিলেন, তারাও হোমিওপ্যাথির বড় সমর্থক ছিলেন। মহাত্মা গান্ধী নাকি একবার বলেছিলেন, হোমিওপ্যাথি কিওরস a larger percentage of cases than any other form of treatment and is beyond doubt safer and more economical. কথাটা সত্যি, ইকোনমিক্যাল তো বটেই, পয়সা খরচের দিক থেকে তো অনেকই সস্তা। আর আজকের দিনে আমরা যে ভারতে দাঁড়িয়ে আছি, সেখানে বিশ্বের সবচেয়ে বড় হোমিও চিকিৎসা ব্যবস্থা চালু আছে। বর্তমান সরকারের আয়ুষ মন্ত্রক হোমিওপ্যাথিকে স্বীকৃতি দিয়েছে এবং হাজার হাজার হোমিওপ্যাথি ডাক্তার কলেজ পড়াচ্ছেন, ছাত্র তৈরি হচ্ছে এবং বিভিন্ন রকমের গবেষণা কেন্দ্রে হোমিওপ্যাথি নিয়ে গবেষণা হচ্ছে। আধুনিক গবেষণা বলছে হোমিও ওষুধে কার্যকর রাসায়নিক পদার্থ প্রায় নেই। এতবার ডাইলিউশন করার ফলে মূল উপাদানই হারিয়ে যায়। এই প্রসঙ্গটাই বিজ্ঞানীরা টেনে এনে বলছেন যে হোমিওপ্যাথি কার্যকর হলেও সেটা প্লেসেবো এফেক্ট, মানে মনস্তাত্ত্বিক প্রভাব। তবে যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করেন, তারা এই যুক্তিটাকে নস্যাৎ করে দিয়ে বলছেন, প্রমাণ ছাড়া কোনো কিছুকে নাকচ করা যায় না। বহু রোগী দীর্ঘমেয়াদে উপকৃত হয়েছেন। আর হোমিওপ্যাথি বিশেষ করে সফল হয়েছে অ্যালার্জি, হজমের সমস্যা, ত্বকের সমস্যা এবং মানসিক রোগের ক্ষেত্রে।
বর্তমানে বহু মানুষ বিকল্প চিকিৎসা করছেন, কেননা তারা জেনেই গেছেন যে ট্র্যাডিশনাল মেডিসিন খেলে তার এত পার্শ্ব প্রতিক্রিয়া যে সে তাতে বেশি অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। আর তাছাড়া আর একটা দেশে, ভারতের মতো গরিব দেশে ওষুধের দাম তো দিনের পর দিন বেড়েই চলেছে। আবার এখন বর্তমানে এমন এমন ওষুধ বেরিয়েছে নাকি তাতে সবই ভেজাল। সেই ওষুধ খেলে মৃত্যুর একটা সুযোগ থেকেই যাচ্ছে। মানে খেয়ে আপনি যে খাবেন, পয়সা দিয়ে কিনবেন, কিনে সেই ওষুধটা আদৌ কার্যকরী কিনা সেটা আপনি বুঝতে পারবেন না, কেন ওষুধটাই ভেজাল। হোমিওপ্যাথি কী করছে, সেই চাহিদাটা পূরণ করে নিচ্ছে এবং সেই জায়গাটা নিজের জায়গা তৈরি করে নিচ্ছে। কেননা হোমিওপ্যাথি তুলনামূলকভাবে সস্তা, হোমিওপ্যাথির পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, আর রোগের মূল থেকে চিকিৎসা করার দাবি রাখে হোমিওপ্যাথি। তার মানে হোমিওপ্যাথি কিওরস দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথিক ডাক্তার যিনি, তার কাছে আপনি যদি যান, তিনি আপনার আনুপূর্বিক বৃত্তান্ত জেনে নেবেন আপনাকে নানা রকম প্রশ্নের মধ্যে থেকে, এবং তিনি যে ওষুধটা দেবেন তাতে আপনি যে রোগের জন্য গেছেন সেই রোগ তো সারবেই, তাছাড়া আপনার শরীরের আরও হাজারটা যদি রোগ থেকে থাকে সেই রোগগুলোও সেরে যাবে। তাহলে এই ওষুধটা ভালো, কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ তো স্পেসিফিক, আপনার পেটের যন্ত্রণা হচ্ছে, আপনি ওষুধ খেলেন, পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল, কিন্তু তার তো একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তার জন্য আবার পরবর্তী পর্যায়ে অন্য কোনো রোগ হতে পারে। এই যে গ্যাস অম্বলের ওষুধ বলে যেগুলোকে এখন বর্তমানে মানুষ মুড়ি মুরগির মতো খাচ্ছে, পিপিআই যাকে বলা হয়, প্যান্টোপ্রাজোল, এলসোপ্রাজোল, র্যাবেপ্রাজোল ইত্যাদি কত প্যারাজোল যে আছে তার কোনো ঠিকানা নেই। মানুষ ইচ্ছা মতো খাচ্ছে, ইচ্ছা মতো মানে ডাক্তারের পরামর্শ ছাড়াই, আর গ্যাস অম্বলে ভুগছে বলে খাচ্ছে, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে আবার ডাক্তারের শরণাপন্ন হচ্ছে। নিজের শরীরের ক্ষতি তো হচ্ছেই। কিন্তু হোমিওপ্যাথিতে একটা ব্যাপার ঠিকই, আপনি যদি নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট পোটেন্সিতে ওষুধ খান তাহলে সেই ওষুধে আপনার কোনো ক্ষতি হবে না। তবে যদি এখানে উচ্চ মাত্রায় ওষুধ আপনি যদি খেয়ে ফেলেন, বারবার খান, তাতে তো ক্ষতি হবেই, এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবেই। আর রোগ নিরাময় যদি ভেতর থেকে হয়, এটাই মনে রাখতে হবে, তাহলে তো সময় লাগবেই। একেবারে হতাশ তো হলে চলবে না। এত তাড়াতাড়ি কি আমার ওষুধ সারলো না, যেমন অ্যালোপ্যাথি খেলেই সেরে যায়, সেরকম ভাবলেও চলবে না, একটু ধৈর্য রাখতে হবে। তাহলে আপনি নিজেই বলুন যে হোমিওপ্যাথি কি শুধুই বিশ্বাস, নাকি এক আধুনিক যুগের বিকল্প বিজ্ঞান? এই যেভাবেই ভাবুন, এটা অস্বীকার করা যাবে না, হোমিওপ্যাথি একটা শক্তিশালী সামাজিক ও চিকিৎসাগত আলোচনার কেন্দ্র, কিন্তু এটা আপনি কিছুতেই অস্বীকার করতে পারবেন না। তা নাহলে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, উত্তর থেকে একদম দক্ষিণের সমুদ্রতট পর্যন্ত যেখানে যান আপনি হোমিওপ্যাথ ডাক্তার পাবেন। আর ভারত সরকার তো একে স্বীকৃতি দিয়েই দিয়েছে। শুধু ভারত সরকার কেন, বিভিন্ন দেশে, আপনি ইংল্যান্ডে বলুন, আমেরিকায় বলুন, অস্ট্রেলিয়ায় বলুন, যেখানে বলবেন সেখানেই হোমিওপ্যাথি ডাক্তার পাবেন। তাহলে কেন তারা চিকিৎসা করছেন? তারা তো কিছু বুঝেছেন। যাই হোক, যদি এই সব কথা আপনাদের সামনে বললাম, রাগ করবেন না যদি হোমিওপ্যাথি পছন্দ না করে। এটা আপনার অভিরুচি, আপনি হোমিওপ্যাথি খেতেও পারেন, নাও পারেন। আপনার যে ব্যাধি পছন্দ আপনি সেই ব্যাধি অনুযায়ী চিকিৎসা করবেন, সেই ওষুধ খাবেন। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত, আপনি হোমিওপ্যাথির পক্ষে নাকি বিপক্ষে। আর এমন ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের সঙ্গে আমার যোগাযোগটা থাকে, আর এরকম ধরনের টপিক আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওপ্যাথির উপর ভরসা রাখুন, তবে তাড়াহুড়ো করবেন না, আর নিজে নিজে উচ্চমাত্রার ওষুধ খাবেন না, এটাই আমার তরফ থেকে বলা রইল। আপনাদের সুস্থতাই আমার একমাত্র কামনা। ভালো থাকবেন।